রাত তখন প্রায় 12টা। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু গ্রামের সেই মাটির রাস্তাটা এখনও জেগে আছে। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া বইছে, পুকুরের ধারে অন্ধকারে শুধু একটা কুয়াশার আস্তরণ। তখনই দূর থেকে একটা হর্নের শব্দ ভেসে এলো। একটা অ্যাম্বুলেন্স আসছে। চালকের নাম রফিক। রফিক পাশের গ্রাম থেকে লাশ নিয়ে ফিরছে। তার পাশে বসে আছে সাবিনা, সে হাসপাতালের এক সহকারী নার্স। লাশটা এক মেয়ের, তার নাম ছিল মেঘা, বয়স 20-এর মতো। সবাই এমনটাই বলছে সে রোগে মারা গেছে, কিন্তু গ্রামের লোকেরা বলছে মেঘার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। অ্যাম্বুলেন্স চলছিল মাটির সরু রাস্তায়, দুপাশে মাঠ, বাঁশঝাড়, আর মাঝে মাঝে দেখা যেত রাস্তার দুপাশের পুকুর। রফিক গাড়ি চালাতে চালাতে সাবিনাকে বলল, আজকের পরিবেশটা বড় অদ্ভুত না? লাশ নিয়ে এতবার গেছি, কিন্তু আজ কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগছে। সাবিনা চুপচাপ শুধু পেছনে থাকা লাশটার দিকে তাকিয়ে রইল। সাদা চাদরে ঢাকা মেঘলার মুখটা যেন হঠাৎ করে নড়ে উঠেছে। সে ঠোঁটের দিকে তাকাতেই দেখতে পেল হালকা করে ঠোঁটটাও নড়ছে। সাবিনা ঘাবড়ে গিয়ে বলল, রফিক ভাই, আপনি একটু লাইট জ্বালান তো। রফিক ব্যাক মিররে তাকিয়ে দেখল লাশের চোখের পাশে এক ফোঁটা জল। রফিক ভয়ে ঘাবড়ে উঠে বলল, এই, এটা কিভাবে সম্ভব? রফিক গাড়ি থামিয়ে দরজা খুলল, কিন্তু দরজা খুলতেই কেমন ঠান্ডা বাতাসের একটা ঝাপটা লাগলো। সাবিনা দেখল লাশের ঠোঁট আস্তে আস্তে নড়ছে। একটা শব্দ শোনা গেল, আর সেই শব্দটা যেন বাতাসের সাথে ফিসফিস করে কথা বলছে। আর সেই কথার ছন্দে তাদেরকেও এক অদ্ভুত মায়ায় জড়িয়ে ধরেছে। রফিক আর সাবিনা ভয়ে ভয়ে একে অপরের মুখের দিকে তাকালো। তারা গাড়িতে উঠে বসলো ঠিকই, কিন্তু কেউ কাউকে কিছু বলার সাহস করলো না। অল্প কিছুক্ষণের মধ্যেই গাড়ি আবার চালু হলো। এবার তারা কিছু দূর যেতেই তাদের সামনে আড়াআড়িভাবে শুয়ে পড়লো একটা বিশাল পুরানো গাছ। তাদের রাস্তা পুরোপুরি বন্ধ দেখে রফিক আর সাবিনা দুজনেই পাথরের মতো জমে গেল। রফিক কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নামলো, কিন্তু তার পা যেন মাটিতে সরছিল না। চারপাশের ঘুটঘুটে অন্ধকারে বাঁশঝাড়ের ক্যাচক্যাচ শব্দগুলো মনে হচ্ছিল যেন কেউ আড়ালে দাঁড়িয়ে কোনো প্রাণীর রক্ত চুষে খাচ্ছে। রফিক যখন টর্চের আলো গাছটার ওপর ফেলল, তার কলিজা শুকিয়ে গেল। বিশাল সেই বট গাছটা ঠিক যেভাবে রাস্তার ওপর পড়ে আছে, মনে হচ্ছে ওটা কোনো প্রাকৃতিক কারণে পড়েনি, বরং কেউ যেন তাদের পথ আটকানোর জন্যই ওটাকে সেখানে ছুঁড়ে ফেলেছে। রফিক হাত বাড়িয়ে গাছটার ডালপালা সরাতে যেতেই দেখল ডালপালার ভেতর থেকে একটা কালো বিড়াল লাফিয়ে তার ঘাড়ের ওপর দিয়ে অ্যাম্বুলেন্সের চাকার সামনে গিয়ে দাঁড়ালো। এদিকে সাবিনা গাড়ির ভেতর থেকে চিৎকার করে উঠল, কারণ সে দেখতে পেল অ্যাম্বুলেন্সের সামনের কাচে বাইরে থেকে কেউ একজন অদৃশ্য হাতে সজোরে থাপ্পড় মারছে, অথচ সামনে কেউ নেই। রফিক ভয়ে দৌড়ে গাড়িতে উঠে দরজা লক করে দিল। ঠিক তখনই তারা অনুভব করলো পুরো অ্যাম্বুলেন্সটা কেউ একজন বাইরে থেকে ধরে সজোরে ঝাঁকাচ্ছে, যেন একটা খেলনা গাড়ি। রফিকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। সে দেখলো ড্যাশবোর্ডের ওপরে রাখা জলের বোতলটা নিজে নিজেই উল্টে গেল। সাবিনা ভয়ে সিটের নিচে সেদিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার নজর গেল পেছনের কেবিনের দিকে। সেখানে মেঘার লাশের সাদা চাদরটা এবার আর স্থির নেই। ওটা যেন বাতাসের তোড়ে নয়, বরং নিচ থেকে কোনো কিছু চাপে ফুলে উঠেছে। সেই মুহূর্তে রফিক আর সাবিনা একে অপরের দিকে তাকালো। তাদের চোখের সামনে কুয়াশার ভেতর থেকে একটা ফ্যাকাশে হাত ধীরে ধীরে উইন্ডশিল্ডের ওপর নেমে এলো, আর সাথে সাথে অ্যাম্বুলেন্সের সবকটা কাঁচ একসাথে ঝনঝন করে ফেটে যাওয়ার শব্দ হলো। তাদের মনে হলো সেই নির্জন রাস্তায় তারা আর একা নেই। মেঘার অতৃপ্ত আত্মা তাদের ঘিরে ধরেছে। সাবিনা ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু সেই রাত্রে তাদের চিৎকার শোনার মতো সেখানে কেউই ছিল না। এরপর ভয়ে দুজনেই সেখানে জ্ঞান হারালো। এভাবে কিছু সময় কেটে যাওয়ার পর রফিকের জ্ঞান ফিরলে ভয়ে ভয়ে সাবিনাকে ডাকল। সাবিনা উঠে সামনের দিকে তাকাতেই যা দেখতে পেল তা আপনার কল্পনারও বাইরে। সাবিনা রফিককে বলল, রফিক ভাই, গাছের উপরে মানুষের পায়ের ছায়ার মতো ওটা কি? এরপরে ভয়ে ভয়ে রফিক গাছের উপরে তাকাতেই দেখে মেঘা পা ঝুলিয়ে বসে আছে। যে একটু আগে তাদের অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল, সে গাছের উপরে কিভাবে গেল? সাবিনা হঠাৎ চেঁচিয়ে উঠল, বলল, রফিক ভাই, ফিরে যান, এই রাস্তা আমাদের জন্য ঠিক না। তারা আবার গাড়িতে উঠতেই অ্যাম্বুলেন্সের ভেতরটা নীল আলোয় ভরে গেল।
পেছনে দেখা গেল মেঘার লাশটা আর শুয়ে নেই, সেই লাশটা তখন বসে আছে। মেঘার চোখ পুরো খোলা আর মুখটা হা করে আছে। এসব দেখে রফিকের হাত কাঁপতে লাগলো। তারা পিছনে ফিরতেও পারছে না, আবার সামনেও এগোতে পারছে না। গাড়িটা যখন নিজে থেকেই চলতে শুরু করলো, রফিক দেখলো স্টিয়ারিংটা মানুষের হাতের ছোঁয়া ছাড়াই বনবন করে ঘুরছে। গাড়ির স্পিড মিটারের কাঁটা শূন্য থেকে হঠাৎ সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। এইসব দেখে সাবিনা ভয়ে কুকড়ে গিয়ে পেছনের দিকে তাকাতেই দেখলো বসে থাকা মেঘার লাশের শরীরটা ধীরে ধীরে ফুলতে শুরু করেছে। তার ফ্যাকাশে চামড়া ফেটে গিয়ে ভেতর থেকে কালো একটা তরল চুইয়ে পড়ছে। আর সেই পচা লাশের গন্ধে অ্যাম্বুলেন্সের ভেতর নিঃশ্বাস নেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ মেঘার মাথাটা 180 ডিগ্রি ঘুরে সরাসরি রফিক আর সাবিনার দিকে স্থির হয়ে গেল। তার চোখগুলো পুরো সাদা, কোনো মনি নেই। ঠিক তখনই গাড়ির ভেতরটা নীল আলো থেকে বদলে গিয়ে রক্ত লাল হয়ে গেল। সাবিনা চিৎকার করতে চাইল, কিন্তু দেখলো তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, যেন কোনো অদৃশ্য হাত তার শ্বাসনালী টিপে ধরেছে। এভাবে অ্যাম্বুলেন্স চলতে চলতে সোজা চলে গেল মেঘার বাড়ির সামনে। দরজায় তখন মোমবাতি জ্বলছে। ওর মা বাইরে দাঁড়িয়ে কাঁদছে। শুধু ওর মা নয়, আত্মীয় স্বজন সবাই কাঁদছে। মেঘার মা শুধু একটাই কথা বললেন, ওর লাশ নিয়ে এসেছো? রফিক কিছু বলার আগেই অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল। একদিন বিকেলে রাস্তাটা ধরে ফিরছিল তপন পেশায় স্কুল শিক্ষক, কিন্তু রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল। কারণ তাদের স্কুলে একটা সভা ছিল। আকাশে চাঁদ উঠেছে আর হালকা কুয়াশার মধ্যে তপন সাইকেল চালাতে চালাতে দেখলো রাস্তার একপাশে একটা সাদা কাপড় উড়ছে। সে ভাবলো হয়তো কারো জামা, কিন্তু কাছে যেতেই দেখলো ওটা একটা নারীর ওড়না। তপনের বুক ধকধক করে উঠল। সে একটু জল খেলো, তারপর সাইকেল চালিয়ে কোনো মতে বাড়ি ফিরল। কিন্তু সেই রাতে আর তপনের ঘুম এলো না। কান পেতে সে শুনল দূরে একটা বিড়াল ডাকছে। ধীরে ধীরে সেই বিড়ালের ডাকের শব্দটা তার কাছে আসছে। সে জানালা খুলে তাকালো আর দেখতে পেল দূরে কুয়াশার ভেতর একটা কালো বিড়ালের মতো বড় কোনো জন্তু দাঁড়িয়ে আছে। তপন দরজা খুলে বাইরে বেরোলো। রাস্তার পাশে একটা হালকা আলো জ্বলছে। সে যতই বিড়ালটার কাছে যায় ততই তার শরীরে ঠান্ডা বেড়ে যায়। সে দেখল ওটা কোনো সাধারণ বিড়াল নয়। কুয়াশার অন্ধকারে জন্তুটার শরীরটা যেন অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে এবং তার চোখ দুটো ধকফকে আগুনের মতো লাল হয়ে তার দিকেই তাকিয়ে আছে। ঠিক তখনই তার কানের একদম কাছে কেউ একজন বরফ ঠান্ডা গলায় যেন মেঘার কণ্ঠে ফিসফিস করে কিছু বলল। তপন চমকে পেছনে ফিরলেন, কিন্তু পেছনে কেউ নেই। যখন তিনি আবার বিড়ালটার দিকে তাকালেন, দেখলেন জন্তুটাও উধাও, আর তার জায়গায় রাস্তার ধুলোয় পড়ে আছে একজোড়া মানুষের পায়ের ছাপ, যা সোজা চলে গেছে সেই বাঁশঝাড়ের ভেতরের দিকে। তপন সম্মোহিতের মতো সেই পায়ের ছাপ অনুসরণ করতে করতে বাঁশঝাড়ের গভীরে ঢুকলেন। সেখানে গিয়ে যা দেখলেন তাতে তার আত্মা শুকিয়ে গেল। তপন দেখল একটা সাদা চাদরে ঢাকা একটা লাশ পড়ে আছে। তখন সাহস করে কাছে গিয়ে চাদরটা একটু উঠালো, কিন্তু সে নিজেই অবাক হয়ে গেল, কারণ ভেতরে তার নিজেরই মুখ। সে পিছিয়ে গেল, ভয়ে গলা শুকিয়ে গেল। তপন চিৎকার করতে গিয়েও কোনো আওয়াজ বের করতে পারল না। তপন বুঝতে পারছিল না যে কি ঘটছে। এক ঝটকায় তার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। এরপর তপনের সাথে কি হলো, আর মেঘা কিভাবে মারা গেল, আর তপন মাস্টারের সাথেই বা মেঘার সম্পর্ক কি? সে কেন তপন মাস্টারকে দেখা দিল? তাহলে কি তপনই মেঘার জীবনটাকে শেষ করেছিল, নাকি অন্য কিছু? জানতে হলে অবশ্যই দ্বিতীয় পর্ব দেখতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভিডিওর শেষে একটাই কথা, প্লিজ দয়া করে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও যে গল্পটা তোমাদের কেমন লাগলো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি মন চায় অবশ্যই তোমার বন্ধুদেরকেও শেয়ার করতে পারো। ধন্যবাদ।